ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য পাথ অফ সলিউশন। আজকে আমি তোমাদের ক্লাস 8-এর ফিজিক্যাল সায়েন্সের জানুয়ারি 2022-এর পার্ট 1-এর কোশ্চেন অ্যান্সারগুলো করাবো। তো ফার্স্ট কোশ্চেনটা ছিল স্প্রিং তুলার সাহায্যে যে রাশি মাপা হয় তা হলো ঘনত্ব, আয়তন, ওজন, ত্বরণ। এখানে অ্যান্সার হবে ওজন। স্প্রিং তুলার সাহায্যে কোনো বস্তুর ওজন মাপা হয়। অ্যান্সারটা হবে অপশন গ, ওজন। সেকেন্ড কোশ্চেনটা ছিল ঘনত্বের এসআই এককটি হলো গ্রাম পার ঘন সেমি, কিলোগ্রাম পার ঘন সেমি, গ্রাম পার ঘনমিটার, কিলোগ্রাম পার ঘনমিটার। তাহলে এসআই একক বলে দিলে অপশন হবে ঘয়ের উত্তরটা হবে কিলোগ্রাম পার ঘনমিটার। তিন নম্বর প্রশ্নটা হলো নিউটন পার বর্গমিটার যে রাশির একক তা হলো বল, ঘনত্ব, ত্বরণ, চাপ। এখানে হচ্ছে নিউটন পার বর্গমিটার হচ্ছে চাপের একক। চাপ মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল। তাহলে উত্তর হবে ঘ, এটা হচ্ছে চাপ। চাপ মানে কি? চাপ মানে আমরা জানি হচ্ছে বল ডিভাইডেড বাই হচ্ছে ক্ষেত্রফল। তাহলে বলের একক হচ্ছে নিউটন আর ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কয়ার। ওই জন্য হচ্ছে অ্যান্সারটা হবে নিউটন পার মিটার স্কয়ার। এখানে যেটা আছে নিউটন পার মিটার স্কয়ার সেটা হচ্ছে চাপের একক। মিটার স্কয়ার মানে হচ্ছে বর্গমিটার। 4 নম্বরের প্রশ্নটা হলো প্রবণতার একক কি? প্রবণতার একক হচ্ছে নিউটন হবে অ্যান্সার। কেন এটা নিউটন হবে? কারণ প্রবণতা হচ্ছে এক প্রকার বল। প্রবণতার একক হবে নিউটন। বলের একক। 2 নম্বর প্রশ্নটা বলেছিল ঠিক চিহ্নের পাশে রাইট চিহ্ন আর ভুল চিহ্নের পাশে কাটা চিহ্ন দাও। তাহলে প্রশ্নটা ছিল চাপ নয় বল দিয়ে কোন তরলের প্রবাহের দিক ঠিক হয়, এটা কাটা চিহ্ন হবে, এটা ভুল আছে। ঠিক আছে, এর অ্যান্সারটা কাটা হবে কারণ এটা পুরোটাই উল্টো দেওয়া আছে। চাপ নয় বল দিয়ে কোন তরলের প্রবাহের দিক ঠিক হয়, এটা ঠিক না। মানে চাপ দিয়েই কোন তরলের প্রবাহের দিকটা ঠিক হয়, এই সঠিকটা। সেকেন্ড প্রশ্নটা ছিল কোন তরলে স্থিরভাবে ভাসমান বস্তুর ওজন ও প্লবতা সমান। এটা হচ্ছে সঠিক হবে, এটা রাইট চিহ্ন হবে, এটা রাইট চিহ্ন দেবে, এটা সঠিক। ঠিক আছে। 3 নম্বর প্রশ্নটা ছিল লোহার পেরেক জলে ডুবে যাবে কিন্তু পারদে ভাসবে। এটা হচ্ছে সঠিক হবে কারণ জলের ঘনত্ব লোহার পেরেকের ঘনত্বের থেকে কম, তাই জন্য লোহার পেরেকটা জলের মধ্যে ডুবে যাবে। কিন্তু পারদের ঘনত্ব লোহার পেরেকের ঘনত্বের থেকে বেশি হওয়ার জন্য পারদে লোহার পেরেকটা ভাসবে, ওই জন্য এটা সঠিক হবে। 4 দাগের প্রশ্নটা বলেছিল কোন বস্তুকে টানলেও যখন তার সরণ ঘটছে না তখন ঘর্ষণ বল প্রযুক্ত বলের বিপরীতমুখী। এটা সত্য হবে, এটা রাইট হবে। যখন কোনো বস্তুকে টানলো। 3 নম্বরের প্রশ্নগুলো একটি বা দুটি বাক্যে উত্তর দাও। বলেছি একটি স্টেইনলেস স্টিলের বাটি জলে ভাসে কিন্তু একটা আলপিন জলে ডুবে যায় কেন? একটি আলপিনকে, উত্তরটা লিখছি, একটি আলপিনকে যদি জলে ডোবানো হয় তবে আলপিন দ্বারা অপসারিত জলের ওজনটা, আলপিন দ্বারা অপসারিত জলের ওজন আলপিনের ওজনের থেকে কম হয়, তাই আলপিন জলে ডুবে যায়।
একটা আলপিনকে যদি জলে ডোবানো হয় তবে আলপিন দ্বারা অপসারিত জলের ওজন মানে আলপিনটা যে পরিমাণ জলটাকে অপসারিত করবে তার যা ওজন আলপিনের ওজনের থেকে সেটা কম হয়, তাই জন্য আলপিনটা জলে ডুবে যাবে। কিন্তু যদি একটা স্টেনলেস স্টিলের বাটিকে একটি স্টেনলেস স্টিলের বাটির আয়তন আলপিনের তুলনায় অনেক বেশি, এবং স্টেনলেস স্টিলের বাটি দ্বারা অপসারিত জলের ওজন বাটির ওজনের থেকে বেশি হয়, তাই বাটিটি জলে ভাসে। একটা স্টেনলেস স্টিলের বাটির আয়তন একটা আলপিনের বাটির আয়তনের তুলনায় অনেক বেশি। স্টেনলেস স্টিলের বাটি দ্বারা অপসারিত জলের ওজনটা বাটির ওজনের থেকে বেশি হয়, তাই বাটিটা জলে ভাসে। 3 প্রশ্নটা ছিল মাটির কলসির জল ঠান্ডা হয়ে কেন? তার কারণটা আমি লিখছি। মাটির কলসির গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে। এই ছিদ্রগুলি থেকে খুব অল্প পরিমাণে জল কলসির বাইরে বেরিয়ে আসে এবং ওই জল কলসির গা থেকে বাষ্পীভূত হয়ে যায়। দাঁড়িয়ে বাষ্পায়নের জন্য চাই ঋণ তাপ, বাষ্পায়নের জন্য প্রয়োজন হচ্ছে ঋণ তাপ। তো এই ঋণ তাপ কলসি গাত্র মানে গা আর কলসির ভিতরের জল থেকে সংগৃহীত হয়। তাই কলসির ভিতরের জল তাপ হারায়, ফলে
ভিতরে জল ঠান্ডা থাকে, এই জন্য গ্রীষ্মকালে মাটির কলসিতে জল ঠান্ডা থাকে। জলের বাষ্পীভবনের চিন্তা হচ্ছে 533 ক্যালোরি পার গ্রাম। তাহলে কি হলো, মাটির কলসির গায়ে অসংখ্য ছোট ছোট ছিদ্র থাকে, এই ছিদ্রগুলি থেকে খুব অল্প পরিমাণে জল বাইরে বেরিয়ে আসে। বাইরে বেরিয়ে এসে কি হয়, সেই জলটা বাষ্পীভূত হয়ে যায়। বাষ্পায়নের জন্য কি লাগবে, লিনতাপ লাগবে। তাহলে লিনতাপটা কোথা থেকে পাবে, কলসির ভেতরে জল থেকে পাবে আর কলসির গা থেকে পাবে। এবং ওই লিনতাপটা নিয়ে তো জলগুলো বাষ্পীভূত হয়ে যায়, আর কলসির ভেতরে জল তখন কিছুটা পরিমাণ হলেও তাপ হারায়, এই জন্য জলটা ঠান্ডা থাকে। এই জন্য মাটির কলসিতে গরমকালে বা গ্রীষ্মকালে জল ঠান্ডা থাকে। একটা সূচ, 3 প্রশ্নটা, একটা সূচ অতি সহজেই আমাদের চামড়া ফুটো করে প্রবেশ করতে পারে, কি কারণে তা ব্যাখ্যা করো। দেখো, আমরা জানি চাপ সমান সমান বল বাই ক্ষেত্রফল। আমরা কি জানি, চাপ সমান সমান বল বাই ক্ষেত্রফল। সুতরাং ক্ষেত্রফল যত কম হবে অল্প বল প্রয়োগ করলে সেক্ষেত্রে চাপ বেশি হবে। ক্ষেত্রফল যত কম হবে অল্প বল প্রয়োগে সেক্ষেত্রে প্রযুক্ত চাপ বেশি হবে। সূচের ডগার ক্ষেত্রফল খুবই কম হওয়ায় অল্প বল প্রয়োগ করার ফলে চাপ বেশি প্রযুক্ত হয়। তাই খুব সহজে চামড়া ফুটো করে সূচ প্রবেশ করতে পারে। আমরা জানি চাপ সমান সমান বল বাই ক্ষেত্রফল। যদি ক্ষেত্রফলটা কম হয় তাহলে অল্প বল প্রয়োগ করলে অনেক বেশি চাপ প্রযুক্ত হবে। সূচের ডগায় যে ক্ষেত্রফলটা খুবই সামান্য, খুবই কম হয়, তাই অল্প বল প্রয়োগ করার ফলে সেখানে চাপটা অনেক বেশি প্রযুক্ত হয়। ওই জন্য খুব সহজেই চামড়া ভেদ করে সেটা। 4-1 প্রশ্নটা বলেছিল পারদের ঘনত্ব 13.6 গ্রাম পার ঘনসেমি হলে 5 লিটার পারদের ভর কত গ্রাম হবে তা নির্ণয় করো। 5 লিটার, লিটারটা মানে আয়তন একক, তাহলে 1 লিটার মানে কতটা আমরা জানি। 1 লিটার মানে হচ্ছে 1000 ঘনসেমি। তাহলে 5 লিটার মানে কতটা হবে, 5 গুণ 1000
ঘন সেমি সমান সমান দিয়ে 5000, 5 লিটার মানে হচ্ছে 5000 ঘন সেমি। এবার ঘনত্ব বলেছে 13.12 ঘনত্ব বলেছে 13.6 গ্রাম পার ঘন সেমি। আমরা জানি ঘনত্ব সমান সমান ভর বাই আয়তন। এটা 5 লিটার যেটা দিয়েছে ওটা হচ্ছে আয়তন, আমাদের ভরটা বার করতে হবে। তাহলে অতএব ভর সমান সমান কি হবে, ঘনত্ব ইনটু আয়তন। ঘনত্বটা কত বলে দিয়েছে 13.6 ইনটু আয়তন বলে হচ্ছে 5000। তাহলে গুণ করলে কি হবে, 5 6 30 0, 3 3 5 15, 18, এত গ্রাম হবে, মানে হচ্ছে 68 কিলোগ্রাম। এটাই অ্যান্সার হবে। এখানে পয়েন্টটা এখানে আছে, তাহলে একবার পরে পয়েন্টটা সরবে 5000 দিয়ে গুণ করার পরে। ঘনত্ব সমান সমান ভর বাই আয়তন, তাহলে ভর সমান সমান হবে কোনাকুনি গুণ হয় ঘনত্ব ইনটু আয়তন। ঘনত্বটা বলে দিয়েছিল 13.6 গ্রাম পার ঘন সেমি, আর আয়তনটা আমাদের বেরিয়ে এখানে হচ্ছে 5 লিটার বলে দিয়েছিল। 5 লিটার থেকে ওটা ঘন সেন্টিমিটার নিয়ে যেতে হবে, ঘন সেন্টিমিটার 5000 হয়েছে, 5000 দিয়ে গুণ করলে 68,000 আসছে, মানে 68 কিলোগ্রাম। লাস্ট প্রশ্নটা যেটা দিয়েছিল 4 দাগে 4 2, দুটি তরলের ঘনত্বের অনুপাত 1:2, একই উচ্চতার একটি তরল স্তম্ভ একই রকমের পাত্রে রাখা হলো, কোন ক্ষেত্রে পাত্রের তরলের চাপ বেশি হবে ও কেন? তাহলে প্রথমে বলছি বেশি ঘনত্বযুক্ত তরলের চাপ পাত্রের তলদেশে বেশি হবে। সুতরাং এখানে দেখা যাচ্ছে যে প্রথম তরলের ঘনত্ব 1 একক আর দ্বিতীয় তরলের ঘনত্ব হচ্ছে 2 একক মনে করো। তাহলে দ্বিতীয় তরলের ঘনত্বটা বেশি, ওই জন্য দ্বিতীয় তরলের ক্ষেত্রে দ্বিতীয় তরলের চাপ, দ্বিতীয় তরলের ঘনত্ব বেশি হওয়ায় তরলের চাপ পাত্রের তলদেশে বেশি হবে। আর কারণটা কেন বেশি হবে, কারণ আমরা জানি তরলের চাপ তরলের ঘনত্বের উপর নির্ভর করে। তরলের চাপ তরলের ঘনত্বের উপর নির্ভর করে। তরলের ঘনত্ব যত বেশি হবে চাপ পাত্রের তলদেশে তত বেশি হবে। এক্ষেত্রে
দ্বিতীয় তরলের ঘনত্ব প্রথম তরলের দ্বিগুণ, তাই ঘনত্ব বেশি হওয়ার জন্য দ্বিতীয় তরল পাত্রের তলদেশে বেশি চাপ দেবে, একই উচ্চতা ও একই উচ্চতার তরল স্তম্ভ ও একই রকমের পাত্রে রাখার জন্য দ্বিতীয় তরলের ঘনত্ব বেশি হওয়ায় পাত্রের তলদেশে প্রযুক্ত চাপ বেশি হবে। তো ক্লাস 8 এর ফিজিক্যাল সায়েন্সের মডেল অ্যাক্টিভিটি টাস্ক এখানে শেষ হলো। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, আমার পড়ানো যদি ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক, শেয়ার এবং কমেন্ট করো। ঠিক আছে।